নির্বাচনে অংশ নেবে আশাবাদ প্রধানমন্ত্রীর। সংসদে বললেন, উন্নয়নের ধারাবাহিকতায় আওয়ামী লীগকে ভোট দেবে জনগণ। সংসদ নির্বাচন সামনে রেখে আবারও বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাঁপ, চলছে নানা প্রেসক্রিপশন। বিদেশিদের কথা বলা শিষ্টাচার বহির্ভূত বলছেন বিশ্লেষকরা। ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্ট করাই ছিল বেগম জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলের উদ্দেশ্য, জানালো নয়াদিল্লি। বিএনপির বিষয়, আওয়ামী লীগ বলছে ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ সীমান্তে মাইন পেতে রাখার কথা অস্বীকার মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর। কৌশলে এড়াচ্ছে রোহিঙ্গা নির্যাতনের বিষয়। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ৭১ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাঁপ, চলছে নানামুখী তৎপরতা। তবে দেশের নির্বাচন নিয়ে বিদেশিদের কথা বলাকে শিষ্টাচার বহির্ভূত বলছেন সাবেক কূটনীতিকরা। একই সঙ্গে নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের সরকারের ওপর চাপ সৃষ্টিরও সমালোচনা করেন তারা। ৭১ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুখোমুখি রাজনৈতিক প্রধান দুদল। অন্দর রাজনীতি সরগরম বরাবরই, তার সাথে নির্বাচন নিয়ে পর্দার সামনে বা আড়ালে চলছে কূটনীতিকদের নানা তৎপরতা। একটি সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মুখ খুলেছেন। একই সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারও সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে জোরালো দাবি জানিয়েছেন। আর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এবার তারা বেশ শক্ত অবস্থান নিয়ে এগিয়ে যাচ্ছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যেহেতু আমরা একটা বৈশ্বিক কিছু মৌলিক উপাদানের প্রতি আমরা জাতীয়ভাবে অঙ্গীকারাবদ্ধ, সে কারণেই আপনি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই যখনই বাইরের বন্ধুরা তাদের প্রত্যাশা ব্যক্ত করে তখনই তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলে। এখন বলতে পারেন যে হ্যাঁ, এটা বলা উচিত কি উচিত না, হয়তো উচিত না, কিন্তু কথা হলে বাস্তবতার আলোকে সেটা আসে। অংশগ্রহণমূলক নির্বাচন তারা চায়, আমরাও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। তার অর্থ এই না কোনো কারণে দুরভিসন্ধমূলকভাবে অথবা থিওরি অফ কনস্পিরেসি একটা আছে, সেই কূটনৈতিক ভাষা বলে। থিওরি অফ কনস্পিরেসির আড়ালে তারা যদি ভিন্ন রূপ একটা আনতে চায়, সে জায়গায় আমার আপত্তি আছে। একটা দল, দুটো দল, পাঁচটা দল নির্বাচনে অংশগ্রহণ করলো না বলেই যে অংশগ্রহণমূলক নির্বাচন হবে এমনটা নাই। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কূটনীতিকদের এমন তৎপরতা শিষ্টাচার বহির্ভূত বলে মনে করেন সাবেক এই কূটনীতিক। যারা এখানে কথা বলেন কূটনৈতিক ব্যবহারের শিষ্টাচার বহির্ভূত এবং ভিয়েনা কনভেনশনকে তারা ভঙ্গ করছেন। কোনো দেশের কোনো অধিকার নেই যে আমাদের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে, নির্বাচন নিয়ে বিশেষ করে কোনো কথা বলা। এদিকে শুক্রবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ সফরের আশাকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্ববহ বলে মনে করছেন তারা। এটা আমাদের সঙ্গে বিরাট একটা সম্পর্ক আছে যে আমরা যে অন্তত এই সুযোগটা আমরা পাবো, আমাদের মাটিতে বসে আমাদের সরকার বলতে পারবে থ্যাংক ইউ। তাদের মতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠলে তার সুযোগ নিতে পারে ইসলামী কট্টরপন্থী জঙ্গি সংগঠনগুলো। এমন আশঙ্কার কারণে বাংলাদেশের নির্বাচন পশ্চিমা প্রভাবশালী দেশগুলোর কাছে গুরুত্বপূর্ণ বলা হলেও সেটিও গ্রহণযোগ্য নয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্ট করাই ছিল বেগম জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলের উদ্দেশ্য, এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনি পরামর্শক লর্ড কার্লাইলকে নয়াদিল্লি থেকে ফেরত পাঠায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এদিকে তাকে ফেরত পাঠানোর ঘটনায় বিস্ময় প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে বিএনপি। তবে আওয়ামী লীগ বলছে বিষয়টি ভারতের অভ্যন্তরীণ। এতিমখানার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পর দণ্ডিত বেগম জিয়ার মুক্তির জন্য আইনি লড়াইয়ে নামে বিএনপি। এরই অংশ হিসেবে গেল মার্চেই আইনি পরামর্শ নিতে নিয়োগ দেয়া হয় ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে। তবে বিদেশি আইনজীবী হিসেবে বার কাউন্সিল নীতিমালায় আইনি সেবা দেওয়ার বিধান না থাকায় বাংলাদেশে আসতে পারছিলেন না কার্লাইল। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, গেল বুধবার ভারতে এসেছিলেন কার্লাইল।
উদ্দেশ্য ছিল খালেদা জিয়ার দণ্ড নিয়ে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে সংবাদ সম্মেলনের, কিন্তু দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠিয়েছে সে দেশের কর্তৃপক্ষ। পরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্ট করাই ছিল বেগম জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলের মূল উদ্দেশ্য। Now, the only thing which I can figure out, one is that he was trying to create some kind of a problem between India and Bangladesh, our relationship. And second is also to create some kind of a misunderstanding between India and the opposition party in Bangladesh. এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার দুপুরে বিএনপির পক্ষ থেকে বিষয় জানিয়ে গণমাধ্যমে বিবৃতি আসে দলটির শীর্ষ পর্যায় থেকে। মির্জা ফখরুল ইসলাম ওই বিবৃতিতে বলেন, ভারতের মতো দেশের এমন আচরণ মুক্ত চিন্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে ভারতের মাটিতে বসে বাংলাদেশের মতো তৃতীয় কোনো দেশের বিচার ব্যবস্থা নিয়ে বিরূপ মন্তব্য করা দেশটির জন্য বিব্রতকর। এমন পরিস্থিতি থেকেই দিল্লি লর্ড কার্লাইলকে ভারতে প্রবেশ করতে দেয়নি বলে মনে করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। অন্যদিকে প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের আইনি সহায়তা পাওয়ার পথ বন্ধের অপচেষ্টা করা হচ্ছে। উনি যে কাজটা করতে যাচ্ছিলেন সে কাজটা অত্যন্ত অসৌজন্যমূলক, কারণ উনি ভারতবর্ষে গিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের বিচার ব্যবস্থা সম্পর্কে একটা কমেন্ট করবেন, সমালোচনা করবেন, এটা সুস্থ কোনো বিবেকবান মানুষ অ্যালাউ করবে না। ভারতে আসতে দিল না দিল আমি সেটা নিয়ে কোনো বক্তব্য রাখবো না, ভারত সরকারের বিষয়। তিনি বাংলাদেশে কেন আসতে পারলেন না, বাংলাদেশে ভিসা কেন পেল? তাকে তো আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী আমরা নিয়োগ করেছি। তবে কার্লাইলকে লন্ডনে ফেরত পাঠানোর বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এটা তাদের একান্তই অভ্যন্তরীণ বিষয়, এ ব্যাপারে আমি কোন রকম মন্তব্য করতে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে করা বেগম খালেদা জিয়ার আপিল শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলায় বেগম জিয়ার জামিনের মেয়াদ আগামী 19শে জুলাই পর্যন্ত বাড়িয়েছেন আদালতে। এদিকে বেগম জিয়ার আপিল শুনানি 31 জুলাইয়ের মধ্যে শেষ করতে হাইকোর্টের নির্দেশনা পুনর্বিবেচনার আবেদনের শুনানি মুলতবি রেখেছেন আপিল বিভাগ। বেলা 11টার দিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল শুনানি শুরু হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি চলে 1টা পর্যন্ত। পরে আগামী রোববার বেলা 2টা পর্যন্ত আপিল শুনানি মুলতবি করেন আদালত। তবে এ মামলার জামিনের মেয়াদ শেষ হওয়ায় বেগম জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে 19 জুলাই পর্যন্ত বাড়ানো হয় জামিন। চার্জ পরে আগামী রোববার বেলা 2 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের ভিত্তিতে ওনার জামিন ছিল আজকে পর্যন্ত, এই জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে 19শে জুলাই পর্যন্ত। আদালত বলে দিয়েছে সপ্তাহে 5 দিন কিভাবে শুনানি হবে। রোববার হবে বেলা 2টা থেকে, সোমবার বেলা 2টা থেকে, মঙ্গল বুধ হোল ডে, আর বৃহস্পতিবার 2 PM থেকে। এর আগে 31 জুলাইয়ের মধ্যে হাইকোর্টে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নিষ্পত্তির আদেশ পুনর্বিবেচনায় বেগম জিয়ার আবেদনের শুনানি মুলতবি করেন আপিল বিভাগ। 31 জুলাইয়ের মধ্যে আপিল শুনানি শেষ না হলে বেগম জিয়ার আইনজীবীদের সময় আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। সময়ের ব্যাপারে আদালত বলেছেন যে 31শে জুলাইয়ের মধ্যে যদি শুনানি সম্পন্ন করা না যায় তখন আপনারা সময়ের জন্য আপনারা আবার আমাদেরকে দরখাস্ত করতে পারেন, আমরা তখন সেটা বিবেচনা করে দেখব। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। এরপর থেকে নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি। এই সাজার বিরুদ্ধে আপিল করে হাইকোর্ট থেকে জামিন পান তিনি। পরে বেগম জিয়ার খালাস চেয়ে করা আপিল 31 জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়ে তার জামিন বহাল রাখেন আপিল বিভাগ। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী হাওয়ায় সরগরম রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকা। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। 3 সিটিতে বিএনপি প্রার্থীরা লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানিয়েছেন, আর আওয়ামী লীগ প্রার্থীরা বলছেন সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশই চলছে নির্বাচনী প্রচারণা।
এরই মাঝে ভোটাররা খুঁজছেন যোগ্য প্রার্থী। ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার সকালে নেতাকর্মীদের নিয়ে সিলেট নগরীর আম্বারখানা, বিমানবন্দর সড়ক সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান। জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়ার কথা জানিয়ে নির্বাচনে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। একই সময় বন্দরবাজার ও জিন্দাবাজার সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশের দাবি জানান তিনি। এই মহানগরীতে নৌকার পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হচ্ছে। আমরা যে সমস্ত এলাকায় যাচ্ছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে তারা গ্রহণ করছেন। প্রতিটা মুহূর্তে দেখেন প্রতিবন্ধকতা হচ্ছে। আমি আমার নেতা কর্মী তথা আমার ফলোয়ার যারা সবাইকে বলছি, যে যাই করুক আমরা সবর করব। বরিশালে বৃহস্পতিবার সকালে বিসিক রোড সহ বিভিন্ন এলাকায় প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে জনগণের দোরগড়ায় যান আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। জনগণের সমর্থন আদায়ে বিভিন্ন এলাকায় প্রচারণা চালান বিএনপির মেয়র প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার। বিএনপির যে প্রার্থী আছে তিনি আজকে থেকে না, প্রথম থেকেই বলছেন যে সুষ্ঠু নির্বাচন হবে না এবং বিভিন্ন ধরনের কথা বলছেন। কেন আশঙ্কা করছেন আমি জানি না। বাধা দেওয়া, আমাদের লোকজনকে একটু হুমকি দেওয়া, এসবগুলো পরিহার করতে হবে এবং প্রশাসনকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে হবে। রাজশাহীতেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আরডিএ মার্কেটে প্রচারণায় গিয়ে আওয়ামী লীগ প্রার্থী খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপির অবস্থান নড়বড়ে হওয়ায় দলটি অন্য দলের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। অন্যদিকে কর্মী সমর্থকদের নিয়ে মালোপাড়ায় গণসংযোগে নামেন বিএনপির মেয়র প্রার্থী। পরে মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল অভিযোগ করেন, নতুন মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমাদের নেতাকর্মীর বাড়িতে হামলা করা হচ্ছে। আগামী 30 তারিখে যদি পরিবেশ পরিবর্তন না হয় তাহলে আগামী 30 তারিখে আমরা তার সমুচিত জবাব দেব। প্রচুর পোস্টার লাগানোর জায়গা খালি আছে, এটা কারোর পক্ষে দখল করা সম্ভব না। তারা যদি তাদের নেতাকর্মীর সংকট থেকে থাকে, তাদের নেতাকর্মীরা যদি উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ না করেন, সেই দোষটা আমাদের ঘাড়ে চাপিয়ে তো পার পাওয়ার কোনো সুযোগ নেই। তবে আশ্বাসে না ভুলে এলাকার উন্নয়নে কাজ করবে এমন যোগ্য প্রার্থীকে নগরপিতা হিসেবে নির্বাচিত করতে চান ভোটাররা। ট্রেন নাই, রাস্তা নাই, বিদ্যুৎ নাই, খুবই সমস্যায় আমরা আছি। তরুণ ভোটার হিসেবে তাকেই বাছে নেব যে মনে করেন বরিশালের উন্নয়ন করবে। প্রার্থীরা আমাদের দ্বার করতে আসছে এবং বলছে যে ভোট দেওয়ার জন্য, কিন্তু আমরা যেটা সৎযোগ্য প্রার্থী তাকে আমরা ভোট দেব। আগামী 30 জুলাই একযোগে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসমাত জাহান, সময় সংবাদ। এদিকে 3 সিটি নির্বাচন ঘিরে জাতীয় নির্বাচনের পরিবেশ যাতে নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বৃহস্পতিবার 3 সিটি নির্বাচন এলাকার নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। 3টি সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে এই নির্বাচন যাতে কোনো প্রশ্নবুদ্ধ না হয়, সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তাদের যা যা করণীয় তা তারা করবে এবং আমাদের নির্দেশনা তারা প্রতিপালন করবে। নির্বাচন পরিবেশ পরিস্থিতি সিটিগুলোতে সঠিক আছে এখন পর্যন্ত, তার মধ্যে ওরকম কোনো ঝুঁকি বা আশঙ্কা নেই। এখন আশা করি বিএনপি নির্বাচন আসবে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মাইন পেতে রাখার কথা অস্বীকার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দফতরে 2 দেশের সীমান্ত সম্মেলন শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। এছাড়া রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি আলোচ্য সূচিতে ছিল না বলে এড়িয়ে যায়। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। বিজিবি সদর দফতর পিলখানায় গেল 9 জুলাই থেকে শুরু হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ বিজিপির সীমান্ত সম্মেলন। 5 দিনের সম্মেলন শেষে বৃহস্পতিবার আয়োজন করা হয় যৌথ সংবাদ সম্মেলন। দীর্ঘদিন ধরে সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী প্রাণঘাতী মাইন ব্যবহার করছে এমন অভিযোগ স্থানীয় বাংলাদেশিদের। গণমাধ্যমের পক্ষ থেকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে মাইন পোতার কথা মিয়ানমার অস্বীকার করে বলে জানান বিজিবির অতিরিক্ত মহাপরিচালক। সীমান্তে মাইন এবং আইডির ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এ ব্যাপারে মায়ানমার পুলিশ ফোর্সের বক্তব্য হচ্ছে মায়ানমার সিকিউরিটি ফোর্স কখনোই মাইন বা আইডি ব্যবহার করে না। তথাপি যদি এই ধরনের মাইন বা আইডি কোথাও দেখা যায় তাহলে আমরা তৎক্ষণাৎ একে অপরের সাথে যোগাযোগ করব।
এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের বিষয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে কথা বলতে আপত্তি জানান মিয়ানমার প্রতিনিধি দলের প্রধান পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মায়োথান। পরে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান জানান বিষয়টি আলোচ্য সূচিতে ছিল না। আপনি যে ইস্যুটা করেছেন এটা হচ্ছে অনেক বড় বিষয়। এটা নিয়ে আমাদের জাতীয় পর্যায়ে, মন্ত্রণালয় পর্যায়ে এবং তাদের অথরিটি ইনক্লুডিং ইউএন এর বিভিন্ন এজেন্সি তারা একসাথে কাজ করছে এটা নিয়ে। এটা আমাদের পাল্টুর বাইরে। উভয় পক্ষ সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয় সীমান্ত সম্মেলন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতার বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সফররত দেশটির প্রতিরক্ষামন্ত্রী। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা জানান মোহাম্মদ বিন সাবু। বেলা 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সফরে আসা মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সাবু। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে সামরিক ক্ষেত্রে সম্পর্ক গড়তে মালয়েশিয়া একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা দেখা করেন। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন তারা। সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় 3 বছরের অভিজ্ঞতা না থাকলে হজযাত্রী পরিবহন করা যাবে না। দেশটির সরকারের এমন নিষেধাজ্ঞা শিথিল করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। সমস্যার সমাধান না হলে বিমানের নিজস্ব ফ্লাইটেই হজযাত্রী পরিবহন করা হবে বলে জানান তিনি। বাংলাদেশ বিমান মূলত হজ অপারেট করবে, নিজস্ব 3টা এয়ারক্রাফট আছে। আমাদের তো 3 বছরের অনেক বেশি অভিজ্ঞতা আছে ওখানে ফ্লাইট অপারেট করার। এর বাইরে আমাদের 2টা লিজ বিমান আছে, তাদের সে অভিজ্ঞতাটা নেই। সেক্ষেত্রে আমাদের বিকল্প যে আমাদের নিজস্ব এয়ারক্রাফট আছে সেগুলো দিয়ে আমরা এই হজ ফ্লাইটগুলো আমরা পরিচালনা করব। অর্থাৎ আমরা এটা নিশ্চয়তা দিতে চাচ্ছি যে হজ যাত্রীদের আমরা যে শিডিউল ঘোষণা করেছি সেই শিডিউল অনুযায়ী তারা যেতে পারবে, এখানে কোনো সমস্যা হবে না। বিএনপি যতই স্বপ্ন দেখুক 2001 সালের মতো নীল নকশা নির্বাচন বাংলাদেশে আর হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পটিয়ায় বাইপাস সড়কের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এরপর লেভেল প্লেইং ফিল্ড থেকে শুরু করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন। সরকারের ইলেকশন পরিচালনার সাথে কোনো করণীয় নেই। বিএনপি যতই রঙিন খোয়াব দেখুক, আগামী নির্বাচনকে সামনে রেখে 2001 সালের সেই নীল নকশার নির্বাচন বাংলাদেশে আর হবে না। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠী সংঘবদ্ধভাবে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর সূত্রাপুরে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি জামাত কোটা আন্দোলনের নামে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। কোটা সংস্কার আন্দোলন নামে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাঙ্গনকে আজকে তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, একটা দুম্রজাল সৃষ্টি করার চেষ্টা করছে। কোন অবস্থাতেই তাদের সাথে নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকার বা নির্বাচনের সময় সংসদ ভেঙে যাবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার, সমঝোতা করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ বা শেখ হাসিনা কোনো সমঝোতার নির্বাচন কোনো সময় করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। কিসের সমঝোতা তাদের সাথে, কিসের আলোচনা তাদের সাথে? সংবিধান থেকে, সংবিধানের নিয়ম থেকে, সংবিধানের কথা থেকে এক চুল নড়ার বা এক চুল বত্তর ঘটার কোনো সুযোগ নাই। ক্ষমতায় টিকে থাকতে বর্তমান সরকার মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার একের পর এক মানবাধিকার লঙ্ঘন করেই যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে এক গোলটেবিল বৈঠকে মন্তব্য করেন তিনি। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় ঐক্য দরকার বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তারা ক্ষমতায় টিকে থাকবার জন্য এখন মরিয়া হয়ে উঠেছেন।
এবং এই কারণেই তারা আজকে কোনো নিয়ম কানুন ন্যায় নীতি সংবিধান কোনো কিছু তোয়াক্কা না করে তারা একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চাইছেন। জনগণের একটি সরকার যা শুধুমাত্র প্রতিষ্ঠিত হতে পারে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে। এই যে দানবীয় শক্তি আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে রুখে দাঁড়াবার জন্য আজকে সত্যিকার অর্থেই একটা জাতীয় ঐক্য সৃষ্টি হওয়া দরকার। সরকারের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে না বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম। চলতি বছরে জুনের মধ্যে ৭০ লাখ গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনার পরিকল্পনা থাকলেও গ্রাহক সংখ্যা এখনও ১২ লাখের আটকে আছে। বিদ্যুৎ বিভাগ বলছে প্রাথমিক অবস্থায় পিছিয়ে থাকলেও শিগগিরই গতি আসবে কার্যক্রমে। প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য খোলা বাজারে ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। বিদ্যুৎ সাশ্রয়, মিটার রিডারদের দৌরাত্ম্য কমানো, ভুতুড়ে বিলের বিড়ম্বনা থেকে গ্রাহকদের মুক্তি, আগাম বিল আদায় আর অপচয় রোধ, এমন সব ভাবনা থেকেই ২০১৫ সালে বাণিজ্যিকভাবে প্রিপেড মিটার স্থাপনের উদ্যোগ নেয় বিদ্যুৎ বিভাগ। লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে ২ কোটি ২০ লাখ গ্রাহককে প্রিপেড মিটারের আওতায় আনা। তবে সে পরিকল্পনার সঙ্গে বেশ তফাৎ রয়েছে বাস্তব চিত্রের। কথা ছিল চলতি বছরের জুনের মধ্যে প্রিপেড মিটারের গ্রাহক ছাড়াবে ৭০ লাখ, তবে সে অঙ্ক এখনও আটকে আছে ১২ লাখে। প্রিপেড মিটার স্থাপন কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকা বিদ্যুৎ বিভাগের নীতি ও গবেষণা সংস্থা পাওয়ার সেল বলছে, প্রাথমিক পর্যায়ে ধীরগতি থাকলেও শিগগিরই কেটে যাবে এই অবস্থা। যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী তারা এই মেসেজটা পেয়েছে, এটাকে ডিলে করে দেওয়ার কিন্তু আর কোনো সুযোগ আর নাই। যা দেরি হয়ে গেছে দ্যাট হ্যাজ বিন ডান, কিন্তু আমরা সামনে কিন্তু আমি মনে করি যে খুব তড়িৎ গতিতে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। তবে প্রিপেড মিটার স্থাপন শুধু বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানগুলোর হাতে না রেখে খোলা বাজারে উন্মুক্ত করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এটাকে বাজারে ছেড়ে দেওয়া যেতে পারত, বাজার থেকে দাম দর যাচাই বাছাই করে ভোক্তা কিনে আনতে পারত এবং সেই মিটার লাগানোর ব্যবস্থা থাকতে পারত। একটা মিটার কিনে এনে লাগাতে তো ভোক্তার সমস্যা হওয়ার কথা না, যদি সে সুযোগ ভোক্তাকে দেওয়া হয়। এছাড়া প্রিপেড মিটার বাড়ানোর সঙ্গে সঙ্গে গ্রাহকদের কথা বিবেচনা করে রিচার্জ সেবা আরও সহজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যক্তির জানাজা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজুর রহমান। কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়িতে পিটিয়ে পালিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে স্বজনদের অভিযোগ, ইউপি নির্বাচনে পরাজিত 2 প্রার্থীর লোকজন তার উপর হামলা করেছে। আবুলের দোকানের সামনে হঠাৎ করে অতর্কিতভাবে হামলা করে। সর্বপ্রথমে আলী খার ছেলে উনি স্যান্দিয়া কোপ দেয়, আসান মাতবরের ছেলে রডদা বাড়ি দেয়, হাতুদা বাড়ি দেয়। পরাজিত প্রার্থী দেলোয়ার খা এবং আসান মাতুব্বার, সাহেব আলী মাতুব্বার, খবির মাতুব্বার এবং আরেক পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবু তালেব ব্যাপারী, এদের যৌথ নেতৃত্বে তার উপরে অতর্কিতভাবে হামলা করে। খাগড়াছড়িতে ইউপিডিএফ এর প্রসিদ্ধ গ্রুপের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় এই হত্যাকাণ্ড হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, হঠাৎ করে বেশ কয়েকটি গুলির শব্দ হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এক পর্যায়ে ঝোপের ভেতর থেকে জ্ঞানেন্দু চাকমা নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জ্ঞানেন্দুকে নিজেদের কর্মী বলে দাবি করেছে ইউপিডিএফ নেতারা। ভূমির প্রকৃতিগত বৈচিত্র্যের পাশাপাশি যথাযথ তদারকির অভাবে মৃত্যুকূপে পরিণত হয়েছে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। এখানে যেমন অসংখ্য চোরাবালির গর্ত রয়েছে, তেমনি রয়েছে হঠাৎ করেই শুরু হওয়া গভীর সাগর, আর এতেই ডুবে ঘটছে প্রায় প্রাণহানির মতো ঘটনা। গত 15 দিনে এই সৈকতে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে 5 জনের। এই অবস্থায় সাগরের এই সৈকতে গোসলে নামা নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। সাগর টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
গত 6 জুলাই সীতাকুণ্ড বাঁশবাড়িয়া সৈকতে গোসল করতে নেমে চোরাবালির গর্তে পড়ে যায় 3 যুবক। টানা 21 ঘন্টা অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনী তাদের মরদেহ উদ্ধার করে। এখানেই শুরু কিংবা শেষ নয়। এর আগে গত 22 জুন গোসলে নেমে ভেসে যায় 2 যুবক। পরদিন তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জোয়ারের মধ্যে দুটো টান থাকে, একটা হলো যে উপরে ঢেউগুলো আসে, নিচে আবার পানিগুলা টান দিয়ে সমুদ্রের নিচের দিকে নিয়ে যায়। ওই সমুদ্রের টানের সাথে তারা যখন দাঁড়াইতে পারে নাই তখন চোরা গর্তের মধ্যে পড়ে যায়। বছর দেড়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রচারণা চালিয়ে ভ্রমণকেন্দ্রিক একটি গ্রুপ বাঁশবাড়িয়া সৈকতকে জনপ্রিয় করে তোলে। কিন্তু কোনো রকম অবকাঠামোগত সুবিধা করে না উঠলেও ভ্রমণ পিয়াসীরা এখানে আসতে শুরু করেন। এমনিতে এই সৈকতে ভূমির গঠনে জটিলতা রয়েছে, সে সাথে বিভিন্ন শিল্প গ্রুপ মাটি কাটায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। মানুষজন এখানে খেলতে খেলতে তো জানে না যে গাঁথা আছে কিনা, ওই জন্য ওরা এখানে খেলতে খেলতে হঠাৎ গাঁথাতে পড়ে গেলে তো আর উঠতে পারে না। সরকারের কাছে আমি অনুরোধ করতেছি যে নেটের ব্যবস্থা করে দেওয়া হোক, এই পর্যটকদের যেন টিকে থাকে। ওখানে সব কাদামাটি, মানুষ না জেনে একদম কাপ পর্যন্ত চলে যায়। যখন জোয়ারের মৌজাগুলো বড় বড় ঢেউগুলো আসে, মানুষ ব্যালেন্স থাকতে পারে না, মানুষ পড়ে যায়, পড়ে গেলে সেগুলা স্রোতের মধ্যে চলে যায়। নিরাপত্তার অভাবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাঁশবাড়িয়া সৈকতের পানিতে নামা কিংবা গোসল করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসন বা সরকার এটাকে কখনো বীজ হিসাবে ঘোষণা দেয়নি, এবং এখানে একটা বীজ থাকার জন্য যে বৈশিষ্ট্যগুলো লাগে, যে ভৌত অবকাঠামো এবং সুযোগ সুবিধা থাকার দরকার, তার কোনোটাই এখানে নাই। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে এই সৈকতের অবস্থান। সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের এই সৈকতটি অন্তত 3 কিলোমিটার দীর্ঘ। অল্পতে জনপ্রিয়তা পেয়েছিল বাঁশবাড়িয়া সৈকত, কিন্তু 15 দিনের ব্যবধানে 5 পর্যটকের মৃত্যুর পর এখানে যেমন নোটিশ বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে, তেমন লাল পতাকা লাগিয়ে পর্যটকদের এখানে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সৈকত থেকে কমল দে, সময় সংবাদ। চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রতারক চক্রের 13 সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ভুক্তভোগীরা জানান, দেশি বিদেশি সুনামধন্য প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয় এই চক্রের সদস্যরা। রাজধানীর নয়াপল্টনের মতো বাণিজ্যিক এলাকার এই ভবনে অফিস ভাড়া নিয়েছিল কথিত সানলাইট গ্রুপ। কদিন আগে এখানেই ছিল সুন্দর ডেকোরেশন করা পরিপাটি অফিস রুম, কিন্তু এখন অফিসও নেই সানলাইট গ্রুপও। তবে লাপাত্তা হবার আগেই ভুয়া এই গ্রুপ সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নানের কাছ থেকে হাতিয়ে নেয় 12.5 লাখ টাকা। আমি এক্সিকিউটিভ ডিরেক্টর অপারেশন পদের জন্য সিলেক্ট হয়েছিলাম এবং আমি জয়েনও করেছিলাম। একদিনই অফিস করছি, তারপরে আর অফিস তালা দেওয়া ছিল, আর যাওয়া হয় নাই। শুধু মান্নান নন, তার মতো অনেক সরকারি বেসরকারি সাবেক কর্মকর্তা খুইয়েছেন লাখ লাখ টাকা। ডিএমটি পোস্ট হিসেবে সেটাই আমি অ্যাপ্লিকেশন করি অনলাইন। যে এগ্রিমেন্টের কথা ছিল, এগ্রিমেন্টটা এই জাতীয় ছিল যে পেনশন স্কিম বলে একটা কথা, 5 বছর পরে টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। 3 লক্ষ টাকার মধ্যে আমি 2,50,000 টাকাটা চেক দিয়েছিলাম। চক্রটি প্রথমে কোম্পানি খোলে, তারপর অফিস ভাড়া নিয়ে চাকরির নামে টাকা হাতিয়ে নেওয়া শেষ হলে চম্পট দেয় ওই এলাকা থেকে। কদিন বিরতি দিয়ে গড়ে তোলে অন্য একটি কোম্পানি। এই চক্রে 13 জনকে আটক করেছে গোয়েন্দারা। সানলাইট যে ব্রোশিওর, এই ব্রোশিওরটা দেখলে আপনারা বুঝবেন যে এত সুন্দর ব্রোশিওর করছে, লোকজনকে দিচ্ছে। সুতরাং এখানে খুব সহজেই এই প্রতারিত হচ্ছে। সিআইডি জানায়, শুধু সানলাইট গ্রুপের মাধ্যমে প্রতারিত হয়েছেন 20 জন, কিন্তু গত 7-8 বছরে এদের হাতে প্রতারিতের সংখ্যা কত তা এখনো অজানা। যেহেতু সানলাইট গ্রুপ অফ কোম্পানিজ থেকে তারা প্রতারণা করে শেষ করেছে, নতুন একটা কোম্পানি তারা এই 1-1.5 মাসের ভিতরে আবার নতুন জায়গায় নিয়েছে। নতুন জায়গায় নিয়ে সেই জায়গাটা নিয়ে উদ্বোধন করতে হয়, তো তাদের মিলাদ দিতে হবে। মিলাদের জন্য একত্রিত হয়েছে, জড়ো হয়েছে। এই মিলাদে তো তাদের সবাই থাকে, তো আমরা সবাই সহ একসাথে ধরে ফেলেছি। চক্রটির বিরুদ্ধে বিভিন্ন থানায় এখন পর্যন্ত 7টি মামলা পেয়েছে পুলিশ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আগামী জাতীয় নির্বাচনে সব দলে অংশ নেবে আশাবাদ প্রধানমন্ত্রীর। সংসদে বললেন, উন্নয়নের ধারাবাহিকতায় আওয়ামী লীগকে ভোট দেবে জনগণ। সংসদ নির্বাচন সামনে রেখে আবারও বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাঁপ চলছে। নানা প্রেসক্রিপশন, বিদেশিদের কথা বলা শিষ্টাচার বহির্ভূত বলছেন বিশ্লেষকরা। ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্ট করাই ছিল বেগম জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলের উদ্দেশ্য, জানালো নয়াদিল্লি। বিএনপির বিস্ময়, আওয়ামী লীগ বলছে ভারতের অভ্যন্তরীণ বিষয়।
বাংলাদেশ সীমান্তে মাইন পেতে রাখার কথা অস্বীকার মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর, কৌশলে এড়াচ্ছে রোহিঙ্গা নির্যাতনের বিষয়। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।